গল্পটা শুরু হয় চরম লেভেলের এক কিপটালোক জিয়াওকে দেখিয়ে। ঘুম থেকে উঠে সে তখন দেখতে পায় যে তার টুথপেস্টে পেস্ট নেই। সে তখন রুটি বেলার একটা বেলনা দিয়ে টুথপেস্ট থেকে পেস্ট বের করে ব্রাশটা করে নেয়। মানে সে এই টুথপেস্টটাকে আরো মিনিমাম 1 সপ্তাহ চালিয়ে দেবে। যাই হোক, এরপর ওয়াশরুমে গিয়ে সে হালকা করে পানির ট্যাপটা ছাড়ে, যাতে করে পানির কোনো বিলই না ওঠে। আর এইগুলো দেখে তোমরা তো বুঝতেই পারছো সে আসলে কোন লেভেলের কিপটা। তবে এইসব বুদ্ধি কিন্তু সে তার ফ্যামিলি থেকেই পেয়েছে। মানে জিয়াউর মাও এইরকম কিপটা ছিল। তার মাই তাকে এই সব কিছু শিখিয়েছে, কিভাবে একটা টিস্যুকে টুকরো টুকরো করে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়, আর কয়েকটা আগরবাতি ভেঙে কিভাবে তাদের পূর্বপুরুষদের অনেকদিন পর্যন্ত প্রার্থনা করা যায়। সে আসলে প্রতিদিন অফিসে যাওয়ার আগে হিসাব করতে থাকে তার অ্যাকাউন্টে কত টাকা আছে। সে সব সময় স্বপ্ন দেখত একদিন সে বিলিয়নিয়ার হবে আর অনেক বড় একটা ফ্ল্যাট কিনবে। কিন্তু এখন তার অ্যাকাউন্টে আছে 8 লাখ টাকা। তাই সে চিন্তা করে যে আরো বেশি বেশি কিপটামি করে যে কোনোভাবে 10 লাখ টাকা তাকে পূরণ করতে হবে। এরপর সে তার ভাঙাচোরা সাইকেলটাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হতে চাইলে তার পাশের রুমের মালিকের দরজায় ধাক্কা লাগে। আর প্রতিদিন তাদের মাঝখানে কোনো না কোনো ঝগড়া হয়। আসলে সে এতটাই কিপটা যে সে কখনো গাড়ি ইউজ করে না, সবসময় সাইকেলে করে অফিসে যাওয়া আসা করে। আর এই ভাড়ার টাকাগুলোকে সে বাঁচিয়ে রাখে। এই সাইকেলটা চুরি হয়ে যাওয়ার ভয়তে সে এই সাইকেলটাকে সবসময় রুমের মধ্যে উঠিয়ে রাখে। এরপর সে মনের সুখে সাইকেল চালাতে চালাতে নিজেকে বলতে থাকে যে মানুষ আমাকে যতই কিপটা বলুক না কেন, আমার এতে কিচ্ছু যায় আসে না, কারণ তারা তো আর আমাকে খেতে দেবে না। তাই তাদের কিপটা বলাতে আমি কিছু ভাববো না। এইসব ভাবতে ভাবতে সে তার পকেট থেকে একটা মেয়াদ উত্তীর্ণ জুস খেতে খেতে পাশের একটা রেস্টুরেন্টে যায়। ওই রেস্টুরেন্টের মালিক খুব ভালো করেই জানে সে প্রতিদিন কি খাবার খায়। একটা ডিম আর 2টা পাউরুটি, এটাই তার রেগুলার খাবার। আর যদি কোনোদিন সময়ের অভাবে না খেতে পারে তাহলে সেটা পলিথিনে করে অফিসে নিয়ে যায়। তাড়াতাড়ি খাওয়ার সময় যদি কোনোভাবে খাবার তার গলায় বেঁধে যায়, সেই জন্য কিন্তু সে কখনো পানি কিনে খায় না, বরং ওই যে মেয়াদ উত্তীর্ণ যে দুধটা খাচ্ছে ওটা দিয়ে কাজটা সেরে নেয়। দোকানদার তখন খেয়াল করে যে সে যে দুধটা খাচ্ছে ওটার মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। যেও তার সমস্ত কেনাকাটা সবসময় কুপন কার্ড ইউজ করে যেসব প্রোডাক্টের মেয়াদ মাত্র অল্প কয়েকদিন আছে সে ওগুলোকে অনেক কম টাকা দিয়ে কিনে নেয়। আর এই অফারের প্রোডাক্টগুলো যাতে সে সবার আগে পায়, এই জন্য সকাল সকাল অফিসে যাওয়ার আগে সে কেনাকাটাটা সেরে ফেলে। এরপর ওইগুলো নিয়ে সে অফিসে যায়। এর কিছুক্ষণ পর অফিসের বস তাকে ডেকে নিয়ে 2টা প্রোডাক্ট দিয়ে বলে যে একজনের বাসায় পৌঁছে দিয়ে আসো। তখন সে ওইগুলো পৌঁছে দেওয়ার জন্য লিফটে গিয়ে ওঠে। আর একটা ছোট্ট বাচ্চা এরপর খেলনা বন্দুক দিয়ে তাকে গুলি করে। আর জিয়াও সঙ্গে সঙ্গে লিফটের মধ্যে মরার মতো ভান করে পড়ে থাকে। কিন্তু অনেকক্ষণ পর সে যখন আর না ওঠে তখন এই বাচ্চাটার মা তো ইমার্জেন্সি নাম্বারে কল করে অসুস্থ জিয়াওকে একটা হাসপাতালে নিয়ে আসে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট আসে যে জিয়াওর আসলে ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার তখন তাকে বলে যে প্রতিদিন আপনার টিউমার 2 সেন্টিমিটার করে বাড়ছে। কিন্তু জিয়াও তখন অনেক কনফিডেন্টের সঙ্গে ডাক্তারকে বলে যে হয়তো আপনাদের রিপোর্টে কোনো ভুল আছে। এটা শুনে ডাক্তার বলে যে আপনার যদি সন্দেহ থাকে তাহলে চাইলে আপনি অন্য একটা হাসপাতালে গিয়ে টেস্ট করিয়ে দেখতে পারেন। এরপর সে চলে যায় অন্য একটা হাসপাতালে। কিন্তু তখন ওখানকার ডাক্তার বলে যে এই টেস্টের জন্য আপনাকে 1500 টাকা দিতে হবে। কিন্তু সে আগের হাসপাতালের টেস্টটা মাত্র 1350 টাকা দিয়ে করেছে। তাই 150 টাকা বাঁচানোর জন্য সে ওই টেস্টটা এখানে না করে আবারও আগের হাসপাতালেই চলে আসে আর টেস্টটা করায়। তখন এই ডাক্তার বলে যে রিপোর্ট তো 2টাই সেম এসেছে। সে পাশাপাশি 2টা রিপোর্টই রাখে আর বলে যে যতবারই আপনি পরীক্ষা করুন না কেন আপনার রেজাল্ট পরিবর্তন হবে না, একই আসবে। আর আপনার ব্রেন টিউমার কিন্তু কখনো একা একা সেরে যাবে না, এর জন্য আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তারপর জিয়াও তো সত্যি সত্যি ভয় পেয়ে যায়। তখন ডাক্তার তাকে বলে যে প্রতিদিন আপনার টিউমার যেভাবে একটু একটু করে বড় হচ্ছে, এইভাবে চলতে থাকলে হয়তো আপনি আর মাত্র 10 দিন বেঁচে থাকতে পারবেন। বেচারা এই কথা শুনে তো ওখান থেকে গিয়ে মায়ের কবরের পাশে বসে প্রচন্ড কান্না করতে থাকে। এরপর সে মন খারাপ করে বাসায় ফিরে আসে আর এইবার তার সাইকেলটাকে দূরে সরিয়ে রাখে আর তার প্রতিবেশীর কাছেও ক্ষমা চায়। এর পরের দিন সকালবেলা সে যথারীতি ওই হোটেলে খাবার খেতে যায়। এবার দোকানদার তাকে ফ্রিতে 1 কাপ দুধও খেতে দেয়। আর দোকানদার তখন তাকে বলে যে হয়তো আমি আর অল্প কিছুদিনের মধ্যে এই দোকানটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাব। তখন জিয়াও তাকে বলে যে আচ্ছা চাচা, আপনার কাছে যদি মাত্র 10 দিন সময় থাকতো এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, তাহলে আপনি কি করতেন? ওই দোকানদার তখন বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার ছোটবেলার বন্ধুদেরকে নিয়ে অনেক মজামস্তি করে উড়িয়ে দিতাম। এরপর সে কি যেন একটা মনে করে কোদাল নিয়ে তার সাইকেলে করে জঙ্গলের দিকে যেতে শুরু করে। আর তারপর সে একটা জায়গায় এসে পৌঁছায়। আসলে জিয়াও যখন স্কুলে পড়তো তখন তার বাকি 3 বন্ধুকে সবসময় বলতো আমি তোদের থেকে বয়সে একটু বড়,
তাই আমি তোদের বিগ ব্রাদার। আর তাছাড়া বড় হয়ে যখন আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, সেই টাকা দিয়ে আমি তোদেরকে অনেক কিছু কিনে দেব। এটা শুনে তার বাকি বন্ধুরা বলতো যে, তুই যে কিপটা, তোর মুখের কথায় আমরা কেউ গলে যাচ্ছি না, বরং আমাদের চারজনের মজার কথাগুলো আমরা টিফিন বক্সে রেখে এটা এখানে পুঁতে রাখি। এরপর ভবিষ্যতে দেখবো তুই আমাদের মনের আশা পূরণ করিস কিনা। তো এরপর তারা সবাই তাদের মনের ইচ্ছাগুলোকে লিখে একটা টিফিন বক্সে রেখে সেটাকে মাটি চাপা দিয়ে দেয়। আর আজকে এত বছর পর জিয়াও এসে মাটি খুঁড়ে ওই টিফিন বক্সটা বের করে। ওখানে থাকা চিরকুটগুলো সে পড়তে থাকে। তার এক বন্ধু চেয়েছিল সে বড় হয়ে কার রেসার হবে, আর একজন হবে মার্শাল আর্ট মাস্টার, অন্যজন চেয়েছিল তার ভাইদের খেয়াল রাখবে। আর তারা চার বন্ধু এইভাবে শপথ করেছিল যে একদিন না একদিন তাদের মনের আশা তারা অবশ্যই পূরণ করবে। তখন জিয়াও মনে মনে বলে যে এখন সে সময়টা এসেছে, এবার আমি আমার বন্ধুদের সমস্ত মনের আশাই পূরণ করব। এরপর সে বিদ্যুতের গতিতে সাইকেল চালিয়ে সোজা অফিসে গিয়ে বসের মুখের সামনে তো চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। আর তারপর সে তার বাড়িটা 2 লাখ টাকায় বিক্রি করে দেয়। এখন তার কাছে 1 মিলিয়ন টাকা আছে। সে মনে মনে ঠিক করে নেয় যে যেহেতু সে আর মাত্র 10 দিন বেঁচে থাকবে, তাই সেই টাকা দিয়ে তার বন্ধুদের সমস্ত স্বপ্নগুলোই পূরণ করবে আর তাদের সঙ্গে মজা করে এই 10টা দিন কাটিয়ে দেবে। এর পরের দিন সকালবেলায় জিয়াও চলে যায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। আসলে তার এই বন্ধু এখন কোনো কাজ করে না, বরং বউয়ের পয়সায় চলে। এতদিন পর জিয়াও তাকে এই অবস্থায় দেখে বলে যে, ছোটবেলায় তো তুই আমাদের খুবই বলতি যে মেয়ে মানুষের পেছনে ঘোরার আবার কি আছে, বরং মেয়ে মানুষরা আমাদের পেছনে ঘুরবে, কিন্তু এখন তো তুই সবসময় বউয়ের আঁচল ধরেই থাকিস। আর এইসব বলে জিয়াও তার এই বন্ধুর সঙ্গে অনেক মজা করতে থাকে। কিন্তু তখন তার বন্ধু তাকে বলে যে, কিরে তুই তো নিশ্চয়ই আমার কাছে টাকা ধার চাইতে এসেছিস তাই না? জিয়াও তখন বলে যে, আরে না রে ভাই, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলার জন্যই আমি তোর কাছে এসেছি। এরপর তারা দুই বন্ধু মিলে তার আরেকজন বন্ধুর সঙ্গে দেখা করতে আসে। আসলে যার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন মার্শাল আর্ট আর্টিস্ট হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন বক্সিং খেলার ওখানে একজন গার্ড হিসেবেই কাজ করে। তার বন্ধু ডালি একবার শাওলিন টেম্পল দেখতে যেতে চেয়েছিল, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সেই স্বপ্ন আর কখনোই পূরণ হয়নি। এরপর তারা তিনজন মিলে চলে যায় তার বাকি বন্ধুর সঙ্গে দেখা করতে, যে আসলে ছোটবেলায় একজন কার রেসার হতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন পার্কে বাচ্চাদের গাড়ি চালায়। আর এরপর তারা সব বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার অর্ডার করে। আর তার যে ব্রেন টিউমারটা হয়েছে এটা সে সবার সঙ্গেই শেয়ার করে। তখন তার বন্ধুরা বলে যে, আরে তোর কাছে তো অনেক টাকা আছে, তুই ওই টাকা দিয়ে ভালো করে চিকিৎসা করা, তাহলে দেখবি অবশ্যই সুস্থ হয়ে যাবি। কিন্তু জিয়াও তখন বলে যে, আরে না, আমি ভালো ডাক্তার দেখিয়েছি, আমার মনে হয় আমার আর বাঁচার চান্স নেই। ডাক্তার আমাকে বলে দিয়েছে আমার হাতে আর মাত্র 10 দিন সময় আছে, তাই আমি চাই জীবনের শেষ দিনগুলো তোদের সঙ্গেই কাটাতে, আর এটাই হলো আমার জীবনের শেষ ইচ্ছা। আর যদি তোরা আমার এই ইচ্ছাগুলোকে পূরণ করতে চাস, তাহলে ছোটবেলায় আমরা যেখানে প্রতিজ্ঞা করেছিলাম কাল সবাই তোরা সেখানে আমার সঙ্গে দেখা করবি। আসলে তারা চার বন্ধু সবসময় এইভাবে একসঙ্গে থাকতো, কিন্তু স্কুলে পড়াকালীন সময়ে জিয়াওর পরিবারের সঙ্গে অন্য পরিবারদের ঝগড়া হওয়াতে তারা আলাদা হয়ে গিয়েছিল। এরপর রাতের বেলা দেখা যায় যে জিয়াওর সেই বন্ধু, মানে যে বউয়ের পিছু পিছু ঘোরে, সে তো বাসায় ফিরে সে রান্না বান্না করে রীতিমতো বউকে খাবার দেয়, কিন্তু তার বউ তাকে একটুও পাত্তা দেয় না, কারণ সে তো আর কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না। আর তার আর এক বন্ধু ডং বাড়িতে পৌঁছে ছেলের সঙ্গে অনেক ভালো করে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার ছেলেও তাকে একটুও পাত্তা দেয় না। সে সবসময় দেশের নাম করে একজন পপ সিঙ্গারের গান শুনতে থাকে, আর ছেলের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তো সে অনেক কষ্ট পায়। এরপর তার আর এক বন্ধু যার নাম ডালি, তাকে আমরা বাসায় আসতে দেখি, কিন্তু তার ছোট ভাইগুলো তাকে খুব একটা বেশি সম্মান করে না। এরপর তারা সবাই তো সেই দিন শুয়ে শুয়ে ছোটবেলার সব ছবিগুলো দেখে আর তাদের আগের দিনগুলোর কথা মনে করতে থাকে। পরের দিন সকাল হলে বাকি 3 বন্ধু জিয়াওর সঙ্গে দেখা করতে সেই জায়গায় চলে আসে যেখানে তারা সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিল। এত বছর পর 4 বন্ধু একসঙ্গে হতে পেরে তো অনেক খুশি হয়। জিয়াও তো ওই দিন ফিরে এসে তার ব্যাংকে জমানো সেই 1 মিলিয়ন টাকা উঠিয়ে ফেলে। আর এরপর তারা ওই দেশের সব থেকে নাম করে একটা হোটেলের রুম বুক করে, কিন্তু হোটেলের ভাড়া শুনে তো কিপটা জিওর কলিজাটাই পুরো শুকিয়ে যায়। আর তখন তার মনে পড়ে যায় যে আসলে সেই টাকা দিয়ে করবেটাই বা কি। এরপর তারা হোটেলের ভেতরে গিয়ে সমস্ত টাকাগুলোকে টেবিলের সামনে রাখে আর চিন্তা করে যে তারা টাকাগুলো দিয়ে কি কি করতে পারে। এরপর দিন সকাল হলে তারা অনেক দামি একটা গাড়ি ভাড়া করে আর পুরো শহর জুড়েই ঘুরে বেড়ায়। জিয়াও তো পুরো পানির মতো টাকা ওড়াতে থাকে, কিন্তু মাঝে মাঝে আবার সে বুকে হাত দিয়ে অনেকটা ব্যথা অনুভব করে, কারণ সে তো এত টাকা ভাঙতে কখনোই অভ্যস্ত নয়। তবে একটু পরে তার মনে পড়ে যায় যে আরে আমি তো আর বাঁচবই না, এই টাকাগুলো দিয়ে কি বা হবে। তাই তার বন্ধুরা টাকা আনানোর জন্য যত ধরনের উপায় আছে সবগুলোকেই কাজে লাগাতে শুরু করে। এরপর বিকালবেলায় তারা সময় কাটানোর জন্য মাছ ধরতে যায়। তখন জিয়াও তাদেরকে বলে যে আরে এইসব মাছ ধরে কি হবে, চল আমি তোদেরকে দেশি মাছ নয় বরং অনেক দামি সামুদ্রিক মাছ খাওয়াবো। এরপর তারা একটা বারে গিয়ে ইচ্ছা মতো খেতে থাকে, আর সেই সাথে টিপস হিসেবে ওখানকার সমস্ত কর্মচারীদেরকে ফ্রিতে খাবারও খাইয়ে দেয়। একদিনের মধ্যে তারা প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে ফেলে। আর এইভাবে সারা দিন রাত তারা এরকম ভাবে টাকা ওড়াতে থাকে। তবে সেদিন সন্ধ্যাবেলায় হোটেলের নিচে গিয়ে জিয়াও অজ্ঞান হয়ে পড়ে থাকলে বাকি বন্ধুরা মনে করে যে সে হয়তো মারা গিয়েছে, কিন্তু দেখা যায় যে সে আসলে
বারে গিয়ে এতটাই ড্রিঙ্কস করে ফেলেছিল যে সে পুরো টাল হয়ে ঘুমিয়ে আছে। তাই বাকিরা তখন তাকে নিয়ে হোটেল রুমে শুইয়ে দেয়। তো পরের দিন সবাই রীতিমতো খাতা কলম নিয়েই বসে পড়ে যে কিভাবে তারা এই বাকি টাকাগুলোকে খরচ করবে। পরের দিন সকালবেলা তারা সবাই চলে যায় একটা কবরস্থানে, কারণ তার বন্ধু যখন মারা যাবে তাকে তারা এখানে দাফন করবে, আর এই জায়গাটা তো কিনতে হবে। এখানে পৌঁছানোর পরই জিয়াও তার স্কুলের একমাত্র ক্রাশ ওয়াংকে দেখতে পেয়ে যায়। ছোটবেলায় সে এই মেয়ের পিছনে অনেক ঘুরেছে, কিন্তু ওয়াং তাকে মোটেও পাত্তা দিত না। তাই এতদিন পর সে ওয়াংকে দেখে তো একটু আবেগ আপ্লুতই হয়ে যায়। সে তখন ওয়াংয়ের কাছে জানতে চায় যে তুমি কি বিয়ে করেছো। ওয়াং তখন তাকে বলে যে সে স্কুলে জান মিনজুকে বিয়ে করেছে। তখন জিয়াওর মনে পড়ে যায় যে সে ওয়াংয়ের জন্য একদিন স্কুলে জান মিনজুকে বেদম কেলানো কেলিয়েছিল, আর সে কিনা এই বড় ছেলেটাকে বিয়ে করলো। এটা মনে করে সে ওখানে অনেক হাসতে থাকে। এরপর সে বলে যে ছোটবেলায় তো আমি তোমার বরের একটা দাঁত ভেঙে দিয়েছিলাম, এবার দেখা হলে হয়তো বা আর একটা দাঁতও ভেঙে দিতে পারি, তাই সাবধানে থেকো। এটা শুনে তো ওয়াং তাকে তার হাজবেন্ডের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। ওয়াং তখন তাদেরকে একটা কবরের কাছে নিয়ে আসে। আসলে বেশ কয়েক বছর আগে তার হাজবেন্ড মারা গিয়েছে। এটা শুনে তো জিয়ার একটু মন খারাপ হওয়ার কথা, কিন্তু সে মনে মনে অনেক খুশি হয়ে যায়। যেহেতু হাজবেন্ড মারা গিয়েছে তাই এইবার তার ক্রাশের সঙ্গে সে একটু লাইনও মারতে পারবে। তবে একটু পরে তার মনে পড়ে যায় যে সে তো আর অল্প কয়েকদিন বেঁচে থাকবে, তাই ওখানকার সব থেকে দামি জায়গাটা সে 2 লক্ষ টাকা দিয়ে কিনে নেয়, যেখানে মৃত্যুর পর তাকে দাফন করা হবে। এরপর সে ওয়াংকে ইমপ্রেস করার জন্য সে যে দোকানে চাকরি করত ওই দোকানে সমস্ত কিছুই কিনে নেয়। তবুও তো এখনো তার কাছে অনেক টাকা রয়ে গিয়েছে, তাই সে তখন কিছু টাকা দিয়ে রূপচর্চা করাও শুরু করে। যেহেতু সে মরেই যাবে তাই সে ভাবে যে এরকম কুৎসিত চেহারা নিয়ে মরে আর কি হবে, মরার আগে একটু সুন্দর হয়েই মরি। এগুলো দেখে তো ওয়াং জানতে চায় যে তুমি এরকম পাগলামি করছো কেন। তখন জিয়াও তাকে বলে যে আমার ব্রেন টিউমার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। আর এই কথা শুনে তো ওয়াং বলে যে ঠিক আছে, তাহলে আমি আগামীকালকে তোমাকে সময় দিচ্ছি। এখন তার কাছে আছে 4,32,000 টাকা। এরপর রাতের বেলা সে যখন ঘুমিয়েছিল তখন ওয়াং তাকে একটা মেসেজ করে। বেচারা মেসেজটা পড়ে তো খুশিতে পুরো খাট থেকেই পড়ে যায়। আর অন্যদিকে দেখা যায় যে তার বন্ধুরাও তার টাকা ওড়ানোর জন্য বডি ম্যাসাজ করতে চলে যায়। পরের দিন সকাল হলে দেখা যায় যে সবার আগে জিয়াও স্যুট বুট পরে রেডি হয়ে গিয়েছে, আর অপেক্ষা করতে থাকে যে কখন ওয়াং সেখানে আসবে। কিছুক্ষণ পরে হোটেল রুমে ওয়াংকে আসতে দেখে তার বাকি বন্ধুরা তো একটু অবাক হয়ে যায়, কিন্তু যেহেতু অল্প কয়েকদিন পরে তার বন্ধু মারা যাবে তাই তার বাকি বন্ধুরা তখন তাদের দুজনকে একটু আলাদা সময় কাটানোর ব্যবস্থা করে দেয়। হোটেলের নিচে এসে এরপর তারা অনেক দামি একটা গাড়ি ভাড়া করে আর দুইজন মিলে ঘুরতে বেরিয়ে যায়। কিন্তু তার বন্ধুরা যখন মনে করে যে হয়তো ওয়াং জিয়াওকে ভুজুং ভজং দিয়ে সব টাকাগুলোকে নিয়ে যাবে, তাই তখন তারা একটা ট্যাক্সি ভাড়া করে ওদেরকে ফলো করতে শুরু করে। ওয়াং এরপর জিয়াওকে নিয়ে একটা শপিং মলে চলে আসে আর তাকে বলতে থাকে যে তোমার তো আরো স্টাইলিশ জামা কাপড় পরা উচিত। কিন্তু তখন জিয়াও ওয়াংকে উল্টো অনেক সুন্দর সুন্দর জামা কিনে দেয়, আর সেই জামাগুলোকে একটার পর একটা ট্রায়াল দিতেই থাকে। আর এইভাবেই তারা সারাদিন ঘুরে ঘুরে অনেক শপিং করে। এরপর ওয়াংরা সেখান থেকে সোজা তাদের স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়, কেননা এখানেই তাদের জীবনের ছোট ছোট অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর তাছাড়া জিয়াও ওয়াংকে প্রথমে এই স্কুলেই দেখেছিল, তাই তারা সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এদিকে তার বন্ধুরা তো এখনো তাদের পিছু পিছুই আছে। স্কুল গেটের কাছে দাঁড়িয়ে তারা দুজন তখন ছোটবেলার স্মৃতিচারণ করছিল। আর এরপরই তখন সেখানে একটা টাকলা গুন্ডা চলে আসে আর ওয়াংয়ের কাছে টাকা চায়। আসলে ওয়াংয়ের হাজবেন্ড মারা যাওয়ার আগে এই লোকটার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সে টাকা ফেরত না দিয়েই মারা গিয়েছে। তাই টাকার জন্য এই লোকটা অনেক উল্টাপাল্টা কথা ওয়াংকে বলতে থাকে। জিয়াও তখন ওয়াংয়ের সামনে নিজেকে হিরো প্রমাণ করার জন্য লোকটাকে বাধা দিতে যায়, আর ততক্ষণে তার বন্ধুরাও ওখানে চলে আসে। কিন্তু তারা দূর থেকে লুকিয়ে লুকিয়ে এই সব ঘটনাগুলোকেই দেখছিল। জিয়াও তখন ওই লোকটাকে বলে যে ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকে একদম উচিত শিক্ষা দিয়ে দেব। তখন লোকটা হাসতে হাসতে বলে যে তুই আবার কে, আর তোকে কি আমি ভয় পাই নাকি? সে আসছে আমাকে আবার উচিত শিক্ষা দিতে। আমার সঙ্গে কত লোক আছে তোর কোনো আইডিয়া আছে? এটা শুনে জিয়াও বলে যে তাহলে তো তোমাকে অন্যভাবে সাইজ করতে হবে। আর এটা শুনে আবার ওই লোকটা জিজ্ঞাসা করে যে কি করবি তুই আমাকে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তো তারা দুজন সেখানে 1, 2, 3 বলে দৌড়ে পালিয়ে যায়। ওই গুন্ডাগুলো তখন তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে, আর তখন জিয়ার বাকি 3 বন্ধু তাদেরকে ফলো করে পেছন পেছনেই যাচ্ছিল। তবে কিছুক্ষণ পর ওয়াং সেখান থেকে আলাদা হয়ে অন্য একটা রাস্তায় চলে যায়, আর জিয়াওর সঙ্গে তার বাকি 3 বন্ধু দেখা হয়ে যায়। তবে ওয়াং তো আর দৌড়াতে না পারে একটা গাছের উপর উঠেই বসে থাকে। তখন ওই গুন্ডাগুলো গাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে যে দেখি কতক্ষণ তুমি উপরে থাকতে পারো, আর টাকা না নিয়ে আজকে আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। জিয়াও তখন দূর থেকে এই দৃশ্য দেখে ওয়াংকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে লোকটাকে একটা কিক মারতে যায়, কিন্তু সে নিজেই ওখানে একা একা ফাঁকা রাস্তার উপর পড়ে যায়। তখন ওই গুন্ডাগুলো তো তাকে ধরে বেদম পেদানি দিতে থাকে, কিন্তু বন্ধুর এরকম বিপদ দেখে তো বাকি বন্ধুরা আর বসে থাকতে পারে না। তাই মার্শাল আর্ট জানা ডালি তখন উড়ে গিয়ে একটা কিক মেরে বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর তারা 4 বন্ধু মিলে গুন্ডাদের সঙ্গে মারামারি করতে শুরু করে। শুরুতে তারা মার খেলেও পরে ওই গুন্ডাগুলোকে তারা ইচ্ছা মতো সাইজ করে। ওয়াং তখন গাছের উপর থেকে এই অবস্থা দেখে তো ইমার্জেন্সি 999 নাম্বারে কল করে পুলিশকে ডেকে নেয়। আর এরপর ওখান থেকে কোনো মতে তারা বের হয়ে তো রাতের বেলায় 5 জন মিলে একসঙ্গে আড্ডা দিচ্ছিল। তবে কিছুক্ষণ পরে জিয়াও ফোন হাতে নিয়ে দেখতে পায় যে হসপিটাল থেকে তাকে অনেকবার কল করা হয়েছে, কিন্তু সে তখন ভয়তে আর কল রিসিভ করে না। সে ভাবছিল যে আবার কোনো খারাপ রিপোর্ট হয়তো।
অনেক রাত পর্যন্ত তাদের এই আড্ডা চলছিল। আর এরপর ওয়াংকে তারা তার বাসায় পৌঁছে দিয়ে হোটেল রুমে ফিরে আসে। সকালবেলা তারা সবাই সেখানে যায় আর তাদের লিখে রাখা চিরকুটগুলো সবার হাতে ধরিয়ে দেয়। জিয়াও এরপর তাদেরকে বলে যে ছোটবেলায় আমরা আমাদের ইচ্ছার কথাগুলো এখানে লিখে রেখেছিলাম। আমার কাছে এখন যে বাকি টাকাগুলো রয়েছে সেই টাকা দিয়ে তোরা তিনজন তোদের এই স্বপ্নগুলোকে পূরণ করে নিস। আসলে ডাক্তারের কথা মতো আজকে আমার জীবনের শেষ দিন। হয়তো দেখবি 12টা বাজার সঙ্গে সঙ্গে আমি মারা গিয়েছি। তাই সেখানে তারা তখন অনেক রাত পর্যন্তই অপেক্ষা করে। এরপর সে যখন একটু অসুস্থ ফিল করে তখন সবাই তো তাকে ধরে বাড়িতে নিয়ে আসে, কেননা জিয়াও তার শেষ নিঃশ্বাস তার বাড়িতে ত্যাগ করতে চাচ্ছিল। আর 12টা বাজার আগেই তো হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন তার সমস্ত বন্ধুরা মনে করে যে এইবার হয়তো জিয়াও সত্যি সত্যি মারা গিয়েছে। তাই একজন তো তার নাকের কাছে এসে হাত দিয়ে দেখে যে সে নিঃশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে তো সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে। আর এর পরের দিন ঘুম থেকে উঠে সে বলে যে আমি এখানে কেন, আমার তো কালকে মারা যাওয়ার কথা ছিল। তখন ডাক্তার তাকে বলে যে আসলে অনেক বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে আমাদের এমআরআই মেশিনটা খারাপ, তাই সবারই সেখানে ব্রেন টিউমার ধরা পড়ছে। আর এটা জানানোর জন্য আমরা আপনাকে অনেকবার কল করেছিলাম। আপনি আমাদের এখানে যে টেস্টটা করেছিলেন সেটা ভুল ছিল, আসলে আপনার কখনো টিউমার হয়নি। আপনি মেয়াদ উত্তীর্ণ অনেক জিনিস খেয়েছেন, এই জন্যই আপনার শরীরের এমন অবস্থা হয়ে গিয়েছিল। এই কথা শোনার পর তো জিয়াওর মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। সে তো কষ্ট তখন কান্না করতে শুরু করে, কারণ তার সারা জীবন ধরে একটু একটু করে কিপটামি করে যে টাকাগুলো সে জমিয়েছিল এই কয়দিনে সে সবগুলো টাকা উড়িয়ে ফেলেছে। সে তো এখন পুরো পথের ফকির। আর ডাক্তারকে সে তখন উল্টো মারতে চায় আর রীতিমতো তো গড়াগড়ি দিয়ে কান্না করতে থাকে। এরপর অনেক দ্রুত হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়, কেননা বাকি 4 লাখ টাকা যেগুলো সে তার বন্ধুদেরকে ভাগ করে দেবে বলেছিল সেগুলো হোটেলেই রেখে এসেছে। তবে একটা ব্রিজের উপর আসার পরে তার বন্ধুরা তাকে বলে যে এই টাকা তো হোটেলে নেই, এটা আমাদের কাছেই রয়েছে। এই বলে তারা টাকার ব্যাগটা বের করে। জিয়াও তখন তাদের কাছে টাকার ব্যাগটা ফেরত চায়, কিন্তু তারা তিনজন তখন জিয়াওর সঙ্গে মজা করে আর একজন অন্যজনের দিকে টাকার ব্যাগটা ছুটতে থাকে। তখন তাদের মধ্যে একজন যখন টাকার ব্যাগটা ধরতে না পারে সোজা তো ওটাকে নদীর মধ্যেই পড়ে যায়। ব্যাগটাকে ওইভাবে পড়ে যেতে দেখে তো জিয়াও জীবনের মায়া না করে দ্রুত ব্রিজের ওপর থেকে সোজা নদীর মধ্যেই লাফ দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে বেচারা সে টাকার ব্যাগটা পাচ্ছিল না, তখন সে প্রায় ডুবেই যাচ্ছিল। সেই মুহূর্তে তার বাকি বন্ধুরা পানির মধ্যে গিয়ে সাঁতরে তাকে উদ্ধার করে ডাঙায় তুলে আনে। তবে ওই মুহূর্তে এতগুলো টাকা একসঙ্গে হারিয়ে সে পাগল প্রায়। এটা দেখে তার বাকি বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আরে টাকা গেছে তো কি হয়েছে, তুই তো এখনো বেঁচে আছিস। কিন্তু জিয়াও তখন তাদেরকে বলতে থাকে যে তোরা কি আমাকে সেই টাকা দিতে পারবি। এরপর তো সে তার বন্ধুদেরকে অনেক কথা শুনিয়ে দেয়, এমনকি অপমানও করে। আর জিয়াওর মুখ থেকে এরকম বাজে বাজে কথা শোনা তো সেখানে থাকা তার 2 জন বন্ধু অনেক কষ্ট পায়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে তাদের আরেকজন বন্ধু সে টাকার ব্যাগটা উদ্ধার করতে পারলেও জিয়াওর এমন আচরণ দেখে সে টাকাটা আর ফেরত দেয় না, সেটা ওখানেই রেখে দেয়। আর এরপর সোজা তাকে একটা চড় মেরে ওখান থেকে তারা সবাই চলে আসে। এই 10 দিন তো জিয়াও অনেক খুশিতেই সময় কাটিয়েছিল, আর এখন সে আবারও একা হয়ে গিয়েছে। কিন্তু তার কাছে কোনো টাকা পয়সাও নেই, তাই সে ওয়াংয়ের বাসায় যায়। ওয়াং তার সব কথা শুনে সেই দিন যে শপিংগুলো করেছিল ওই জামা কাপড়গুলো ফেরত দিতে চায়, কিন্তু জিয়া আসলে এতটাও নিচে নামতে পারছিল না। সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে। আর এরপর সে যাদের কাছে ছোট্ট বাড়িটাই বিক্রি করেছিল তাদের কাছে গিয়ে বলে যে আমি এত কম টাকা আমার বাড়ি বিক্রি করতে চাই না, তোমরা আমার বাড়িটা আমাকে ফেরত দিয়ে দাও। কিন্তু তারা তখন লাথি মেরে জিয়াওকে বাড়ি থেকে বের করে দেয়। বেচারা তখন তার ভাঙা সাইকেলটা আর কয়েকটা জামা কাপড় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে এইবার সে ওই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। হোটেলের ওই বৃদ্ধ চাচা এরপর জিয়াওকে কিছু খাবার খেতে দেয়, আর জিয়াও এরপর তাকে সমস্ত ঘটনাই খুলে বলে। সে বলে যে আমি এখন কোথায় যাব, কি করব। তখন ওই লোকটা তাকে বলে যে তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই চলে যাও। কিন্তু জিয়াওর তো আসলে এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। তার এখন রাতের বেলায় সামান্য মাথা গোজার পর্যন্ত ঠাঁই নেই, তাই সে নিরুপায় হয়ে কবরস্থানে চলে যায়, যেখানে সে একটু জায়গা কিনেছিল। রাতের বেলা সে কবরে অন্ধকারের মধ্যেই শুয়ে থাকে। আর তখন সে তার ছোটবেলার টিফিন বক্সটা কবরের মধ্যে খুঁজে পায়। ওটা খোলার পর সে ভেতরে আরো কয়েকটা চিরকুট পেয়ে যায়। আসলে তার বাকি 3 জন বন্ধু সেখানে তার জন্য চিঠি লিখে রেখেছিল, আর ওখানে লেখা ছিল যে বিগ ব্রাদার, আমরা তোমাকে অনেক ভালোবাসি। হয়তো তুমি মরে গেলে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু আমাদের 4 জনের প্রাণ সব সময় একসঙ্গেই থাকবে। তারা সবাই তাকে নিয়ে অনেক ভালো ভালো কথাও চিরকুটের মধ্যে লিখে রেখেছিল। এগুলো পড়ে তো জিয়াওর অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কারণ সে একটু আগে তার বন্ধুদের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে। তাই এইসব ভাবতে ভাবতে সেখানে তার সকাল হয়ে যায়। পরের দিন সকাল হলে দেখা যায় যে ওই শহরের বিখ্যাত পপ সিঙ্গার তার জন্য একটা জায়গা কিনতে ওই কবরস্থানেই এসেছে। তবে সে ওই জায়গাটা পছন্দ করে যেটা জিয়াও তার জন্য কিনেছিল। এরপর জিয়াও এই সুযোগে কবর থেকে বের হয়ে এসে বলে যে আমি এই জায়গাটা বিক্রি করতে চাই,
কারণ সে মনে মনে কাল রাতে ঠিক করে নিয়েছে সে তার বন্ধুদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছে তার জন্য তাদের কাছে ক্ষমা চাইবে আর তাদের সমস্ত স্বপ্নই সেই পূরণ করবে। তার বন্ধু ডালি যে বক্সিং কোম্পানিতে চাকরি করে, জিয়াওয়ের পর সেখানে চলে যায় আর ম্যানেজারকে গিয়ে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন ডালিকে একটা ম্যাচ খেলতে দেয়, কিন্তু ম্যানেজার তার একটা কথাও শোনে না। তবে কিছুক্ষণ পর ম্যানেজারের একটা কল আসলে সে বাইরে চলে যায়। তখন টেবিলের উপর জিয়াও অনেকগুলো হিসাবের খাতা দেখতে পায় আর জিয়াও হিসাব করতে অনেক ভালো পারত, তাই সে মুহূর্তের মধ্যে সমস্ত হিসাবগুলোই করে ফেলে। ম্যানেজার ফিরে এসে এটা দেখতে পেয়ে তো অনেক খুশি হয়ে যায়, তাই সে এবার জিয়াওর বন্ধু ডালিকে একটা ম্যাচ খেলার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর জিয়াও লুকিয়ে লুকিয়ে তার বন্ধু ডালির বাসায় বক্সিং খেলা সে ইনভিটেশন লেটার এবং বক্সিং কিট সবই পাঠিয়ে দেয়। এরপর সেই পপ সিঙ্গারকে রাজি করিয়ে তার এক বন্ধু ছেলের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয়, এমনকি তার আর এক বন্ধুর ওয়াইফের সঙ্গে যে ঝামেলা ছিল সেটাও ঠিক করে দেয়। আর এর পরের দিন শুরু হয়ে যায় ডালির বক্সিং ম্যাচ। শুরুতে তো ডালি অনেক মার খাচ্ছিল, কিন্তু লাস্টে গিয়ে সেই জিতে যায়। আর অন্যদিকে তার আর এক বন্ধুর ছেলে সে পপ সিঙ্গারের সঙ্গে গান গাইতে পেরে অনেক খুশি হয়ে যায়। আর এইভাবেই সবার আড়ালে থেকে সমস্ত বন্ধুদেরকে সাহায্য করতে থাকে। আর রাতের বেলায় সে রেস্টুরেন্টে ঘুমাতে আসে। তবে কিছুক্ষণ পর তার সমস্ত বন্ধুরা একসঙ্গে সেখানে এসে তাকে চমকে দেয়। তখন তারা সবাই তাকে বলে যে আজকে থেকে রেস্টুরেন্টের মালিক হলো তুই, কেননা সেই দিন ওই টাকাগুলোকে নদী থেকে উদ্ধার করে আমরা আমাদের কাছেই রেখে দিয়েছিলাম, আর এই টাকা দিয়ে তোকে আজকে আমরা একটা রেস্টুরেন্ট কিনে দিলাম। এবার জিয়াও বুঝতে পারে যে জীবনে আসলে টাকা ইনকাম করাই সবকিছু নয়, কাছের মানুষগুলোর সঙ্গে খুশিতে থাকতে পারাটাই হলো জীবনের আসল উদ্দেশ্য। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটা। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর তোমাদের যদি কারো জিয়ার মতো এরকম কিপটা বন্ধু থাকে তাহলে কিন্তু তাকে মেনশন করতে পারো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।